আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং যারা এইমাত্র যুক্ত হলেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তার বিভিন্ন দিক এবং বিষয় নিয়ে স্যার বিস্তারিত আলোচনা করেছেন। দর্শকদের বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব স্যারের কাছ থেকে। আরও গুরুত্বপূর্ণ কিছু ইস্যুস আছে যেগুলো এবং বিষয় আছে যেগুলো আমরা দর্শকদের কাছ থেকে প্রশ্ন হিসেবে পেয়েছি, সেগুলো নিয়ে আমরা স্যারের কাছ থেকে জানবো। আর দর্শক, আমাদের আলোচনার মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে সরাসরি কথা বলার। আপনারা সাথেই থাকুন। স্যার, আপনাকেও আরেকবার স্বাগত জানাচ্ছি এবং খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি আমাদের দর্শকদের জন্য বলেছেন এবং স্কিল ওয়ার্কার ভিসার বিভিন্ন দিক নিয়ে আপনি আলোচনা করেছেন এবং আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের দর্শকরা জানতে চান। আমি শুরুতে একটা প্রশ্ন যেটা এখন আপনাকে করতে চাই সেটা হচ্ছে, কোনো এমপ্লয়ার যিনি এমপ্লয়িকে চাকরি থেকে ডিসমিস করে দিয়েছেন, হয়তো যে কোনো টার্মস বা কন্ডিশন, যে কোনো কিছু ব্রিচ বা যে কোনো কারণে উনি হয়তো তার চাকরিটা হারিয়েছেন। এখন যিনি চাকরি হারিয়েছেন তিনি কি করতে পারেন? তার প্রতিকারের জন্য তিনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যেতে পারেন কি না, বা অন্য কি ব্যবস্থা আছে তার জন্য, সেটা যদি একটু বলতেন। আমরা কি শুধুমাত্র ওয়ার্ক পারমিট যারা আছে তাদের কথা বলছি? জি, আমরা আপাতত তাদের কথাই আলোচনা করছি যে তারা যেতে পারবেন। কারণ সাধারণভাবে যে কোনো এমপ্লয়ি তার এমপ্লয়ারকে সু করতে পারে, এমপ্লয়ারও সু করতে পারে ব্রিচ অফ কন্ট্রাক্টের জন্য। জি, এটা কিন্তু সেরকম ব্যাপার, কারণ যেটা চুক্তি আছে সেই চুক্তি ভঙ্গের জন্য যে কোনো পক্ষই কোর্টে যেতে পারে। জি। তো এমপ্লয়ি যারা ওয়ার্ক পারমিটে আছেন, যারা স্কিল ওয়ার্কার হিসেবে আছেন, তারা অবশ্যই তারা যদি মনে করেন যে কি কোনো আনফেয়ার ডিসমিজাল হয়েছে অথবা কোনো রেস ডিসক্রিমিনেশন হয়েছে ইত্যাদি, কিংবা কোনো ধরনের ডিসক্রিমিনেশন হয়েছে, যে কোনো ধরনের হ্যারাসমেন্ট হয়েছে, অবশ্যই এগুলির বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারেন। এবং এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল এই দেশে খুবই শক্তিশালী, যদিও কিছু একটা প্রসিডিউরে একটু সময় লাগে, বাট আপনাকে সেগুলি অ্যাকশনের জন্য নর্মালি 3 মান্থসের মধ্যে এগুলি যেতে হয়। আদারওয়াইজ অবশ্যই কান্ট্রি কোর্টেও সেটা সিভিল মামলা করা যায়। তো এইভাবেই কিন্তু উনি চ্যালেঞ্জ করতে পারেন। এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল ইজ অ্যান অপশন ফর দেম। এবং তারপরে যখন এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল মামলা করা হয়, অবশ্যই তখন দেখা যায় অনেকগুলো মামলা হয়তো হিয়ারিং পর্যন্ত যায় না, এমনকি কান্ট্রি কোর্টেও হিয়ারিং পর্যন্ত যায় না, সেগুলো একটা পর্যায়ে নেগোসিয়েশন হয়ে যায়, অর্থাৎ ডিসপিউট রেজুলেশন আউটসাইড দ্য কোর্ট হয়ে এগুলো রিজলভ হয়ে যায়, মীমাংসা হয়ে যায়, অনেক সময় দেখা যায়। কাজে কোর্ট ইজ দেয়ার, এবং কোর্টও চায় যে তাদের কাছে আসার আগে বাইরে এটা মীমাংসা হোক। যদি না পারে তখন অবশ্যই ফাইনালি কোর্টে নিয়ে ট্রায়াল হবে। কাজে এগুলো হচ্ছে প্রসিডিউরাল ব্যাপার, এটাতে না গেলাম, বাট এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। তবে কাউকে যদি ডিসমিস করে দেওয়া হলো এবং এমপ্লয়ার হচ্ছে হোম অফিসকে ইনফর্ম করে দিল যে তাকে ডিসমিস করা হয়েছে, তো এটাই কি তার জন্য এন্ড অফ দ্য স্টোরি কিনা, বা আর কোনো তার উপায় আছে কিনা? টু সাম এক্সটেন্ট ইট ইজ নট এন্ড অফ দ্য স্টোরি, এটা শেষ নয়, কারণ এখনও এমপ্লয়ারের যেমন কিছু রাইট থাকে, এমপ্লয়িরও রাইট থাকে। স্পেশালি এমপ্লয়ির রাইটটা এখানে দেখা হবে যে তাকে তার উপরে কোনো ধরনের ইনজাস্টিস করা হয়েছে কিনা, অর্থাৎ তাকে প্রেজুডিস করা হয়েছে কিনা, এটা দেখবে। কাজেই যদিও এখানে একটা লিমিটেশন আছে, যদি একজন এমপ্লয়ার বলেন যে না আমি ওই স্টাফকে আর চাই না, হোম অফিসকে রিপোর্ট করে দিল এবং স্পন্সরশিপটা উনি রিভোক করলেন অথবা উইথড্র করলেন এবং হোম অফিসকে জানিয়ে দিল, তখন হোম অফিস তাকে অবশ্যই একটা 60 ডেজের টাইম দেবে। যদি তার 6 মান্থসের নিচে ভিসা থাকে, তাকে অন্য একটা এমপ্লয়ার স্পন্সর খুঁজে নেওয়ার জন্য। কাজে এটা এন্ড অফ দ্য স্টোরি না, ওটা জানিয়ে দিলেই যে কালকে ওনার ভিসা ক্যান্সেল করে দেবে, এইটা না। তো এর মধ্যে আপনি নেগোশিয়েট করে এমপ্লয়ারের সাথে থাকতে পারেন, কিংবা এটা চেষ্টা করতে পারেন। সেটাতে আলোচনা আসবো, সেটা যদি সেই প্রশ্ন যে অবশ্যই দেয়ার আর 60 ডেজ টাইম দেওয়ার উদ্দেশ্য তাই।
ধন্যবাদ স্যার। আরেক এই ধারাবাহিকতা আরেকটা প্রশ্ন আসে যে যেটা আমাদের দর্শকরা জানতে চান, কেউ যদি স্কিল ওয়ার্কার ভিসা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে, কতদিনের মধ্যে তারা ভিসা পেতে পারেন? দুটো জিনিস এই ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন কান্ট্রি অর আউটসাইড দ্য কান্ট্রি। জি, যদি ইন কান্ট্রি হয় সেখানে প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে এটা অতি দ্রুত কয়েকদিনের মধ্যেই এটা ভিসা পেতে পারে, সব কিছু সাবমিট করার পর। কোনো কোনো দেশে, সব দেশে নাই, স্কিল ওয়ার্কার ভিসার জন্য সেখানে প্রিমিয়াম সার্ভিসটা আছে, অর্থাৎ সেখানে অগ্রাধিকার ভিত্তিতে ডিসিশনটা দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে দেশের এই যে ইমিগ্রেশন সেন্টারগুলোতে সেটা নেই ইউকের জন্য। কাজেই তাদের কথা যদি বলি তাহলে তারা সাধারণভাবে অ্যাট দ্য মোমেন্ট আমি দেখছি ইন অ্যাভারেজ তাদেরকে প্রায় 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশিও অপেক্ষা করতে হচ্ছে। তবে একটা জিনিস মনে রাখবেন, যখন স্পন্সরশিপ সার্টিফিকেটটা ইস্যু করা হয় সেই ইস্যুর ডেট থেকে ইমিগ্রেশনের জন্য যখন অনলাইনে অ্যাপ্লিকেশনটা করা হবে সেটায় সেদিন তো ফি যদি সেদিন দেওয়া হয় তাহলে ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন উইল বি দ্যাট ডেট, যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফিটা দেওয়া হবে। সেই ডেটের মধ্যে 3 মাসের মধ্যে কিন্তু ওই যে ইস্যু থেকে ওই সময় 3 মাসের বেশি যেন না হয়। 3 মাসের বেশি হলে তখন তাকে আরেকটা স্পন্সরশিপ সার্টিফিকেট ইস্যু করাতে হবে, কারণ আগেরটা তখন এক্সপায়ার হয়ে যাবে। ওখানে লেখা থাকে 90 ডেজের কথা লেখা থাকে, এটার মধ্যে তারা ইউজ করতে হবে। এগুলো হচ্ছে আমি চেষ্টা করছি যাতে করে আমাদের দর্শকরা যারা শুনছেন, যারা এখন শুনতে পান নাই কিন্তু পরবর্তীতে অন্তত রিওয়াইন্ড করে আমাদের প্রোগ্রামটা ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনি আজকে আলোচনা করেছেন। আমার মনে হয় এটা দর্শকরা হয়তো স্যার যেটা বললেন যে রিপিট প্রোগ্রামটা যদি দেখেন বা আপনারা যদি রিওয়াইন্ড করে দেখেন তাহলে হয়তো আপনারা আপনাদের সে সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন। স্যার আপনি যে এটা বলেছিলেন যে একটা টাইম দেবে হোম অফিস, সেই টাইমের মধ্যে তারা নতুন স্পন্সর জোগাড় করতে পারবে। তো দর্শকদের কাছ থেকে এরকম একটা প্রশ্ন এটাও আমি কন্ট্রোল রুমের মাধ্যমে পেয়েছি। তো উনি জানতে চাচ্ছেন যে তাহলে তার টাইমটা কাউন্ট হবে কিনা, কারণ উনি তো আগে এক স্পন্সরের সাথে ছিলেন এবং সেটা রিভোক হয়ে গেল, এখন নতুন স্পন্সর উনি খুঁজে বের করছেন, এক্ষেত্রে একটা টাইম লিমিটের কথা আপনি বললেন। তো সেটা কন্টিনিউয়েশন থাকবে কিনা বা তার লিভটা কন্টিনিউ করবে কিনা এটা নিয়ে ওনাদের মনে একটা সন্দেহ আছে, এটা যদি একটু আপনি বিস্তারিত বলতেন। তখন 60 ডেজের টাইম দেওয়া হয় নতুন স্পন্সর খুঁজে বের করার জন্য, কিংবা উনি অন্য কিছু তো সুইচ করতে পারেন, উনি স্টুডেন্টও যেতে পারেন, উনি বিয়ে শাদী করে দেশে থাকতে পারেন, বিভিন্ন ইভেন কি স্টার্ট আপ ভিসাতে যেতে পারেন, অন্যান্য ভিসা যেতে পারেন, যদি উনি কোয়ালিফাই করেন উনি যেতে পারেন। উনি যদি যেতে পারেন 60 ডেজের মধ্যে দেন ফাইন। ওই তখন অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করতে যদি 1 বছরও যদি ডিসিশন নেওয়ার জন্য লাগে, স্টিল হিজ লিভ আন্ডার সেকশন 3C অফ 1971 ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী ইট উইল কন্টিনিউ, অর্থাৎ তিনি সবসময় লফুল কন্টিনিউয়াসলি থাকছেন, এখানে কোনো ব্রেক থাকবে না, ওভার স্টেয়ার হবেন না। কাজে এই ব্যাপারে তাকে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু উনি মেকশিওর করতে হবে কোনো সময় যেন গ্যাপ না হয়, ওই বিভিন্ন যে টাইমস লিমিটগুলো আছে ওই টাইমের মধ্যে উনি যেন পরবর্তী অ্যাপ্লিকেশনটা করেন, এবং পরবর্তী অ্যাপ্লিকেশন যদি টাইম মতো করা না হয় তাহলে কিন্তু উনি ওভার স্টেয়ার হবেন। ধন্যবাদ স্যার। আইওন টিভি ফেসবুক পেজের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারেন, আর যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন আমাদের প্রোগ্রাম, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রশ্ন সেখান থেকে আমরা নিব। স্যার আরেকটা প্রশ্ন যেটা আমরা দর্শকদের কাছ থেকে জানতে পারছি যে এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে অনেকের মধ্যে, অনেকে ভাবছেন যে স্পন্সরশিপ তারা যখন পেয়ে গেলেন সেটা নিয়েই কি তারা চলে আসতে পারবেন কিনা, বা ভিসার জন্য তাদেরকে ওয়েট করতে হবে কিনা, এটা নিয়ে অনেকে আবার একটু কনফিউজড হয়ে যাচ্ছেন। যদি আপনি এই কনফিউশনটা একটু দূর করতেন যে স্পন্সরশিপটা পাওয়ার পরে ভিসাটা কিভাবে হবে বা এই প্রসেসটা কি, সেটা যদি একটু বলতেন। আচ্ছা, আমাকে টেক্সট মেসেজ করে 2-1 জন জানিয়েছেন তারা প্রশ্নের করার চেষ্টা করছেন, কিন্তু লাইনে তারা কেন যেন আসতে পারছেন না, কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে কিনা আমি জানি না। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের স্পন্সরশিপ যখন একজন ক্লায়েন্টে পায় তখন তার করণীয় হচ্ছে তাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা ইন কান্ট্রি হোক আর আউট কান্ট্রি হোক। ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হলে তার ভিসার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। কাজেই স্যার আমরা এই বিষয়টা আরও জানবো, এর মধ্যে একটা ফোন আছে, আমরা একটু নিয়ে নিই। আসসালামু আলাইকুম দর্শক, জি কে বলছিলেন?
দুঃখিত দর্শক, লাইনটা ড্রপ হয়ে গেছে, আপনি চেষ্টা করুন। আমরা হয়তো একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদের সাথে যুক্ত হতে। আপনারা আমাদের সাথেই থাকুন। স্যার, আমরা আবার আলোচনায় ফিরব। যে আমি যেটা বলছিলাম যে স্কিল ওয়ার্কার হিসাবে তাকে অবশ্যই ইমিগ্রেশনের জন্য অর্থাৎ ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। স্পন্সরশিপ পাওয়ার পরে এটাই তো প্রশ্ন ছিল। জি জি, প্রশ্নটাই ছিল যে ওনারা ভাবছেন যে স্পন্সরশিপ পেলেই তারা চলে আসতে পারবেন কিনা, ওটাই তাদের ভিসা কিনা, মানে আরো কতদিন তাদেরকে ওয়েট করতে হবে, এটা নিয়ে বোধহয় অনেকে একটু কনফিউজ হয়ে গেছেন। স্পন্সরশিপ পেলেই আপনি স্পন্সরশিপ নিলে হবে না, ওটার জন্য ভিসা লাগতে হবে আপনার পাসপোর্টে। জি। আর এখন তো 2 থেকে 3 মাসের একটা বিগনেট দিয়ে দেয় সেখানে এন্ডোর্স করে, যেটা ওই টাইমের মধ্যে এসে যখন উনি এখানে আসবেন তখন উনি 3 বছর 1 বছর 5 বছর যেটাই তাকে ভিসা দেওয়া হয় ওই অনুযায়ী রেসিডেন্স পারমিট কার্ডটা এখানে আসার পরে পাবেন। এটা কিন্তু অনেকে আবার জানেন না, অনেকে 2-3 মাসের ভিসা দেখে একটু অবাক হন কী ব্যাপার, কিন্তু ওই টাইমের মধ্যে উনি আসতে হবে। আর যদি আসতে না পারেন তাহলে উনি অবশ্যই সেটা ইমিগ্রেশনকে জানাতে পারেন, হোম অফিসকে, এবং সেটা পরবর্তী তারা আর একটা এক্সটেনশন করে দেয়, যদি সেটা ভ্যালিড কারণ থাকতে হবে কেন উনি পারছেন না। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্পন্সরশিপ পাওয়ার পরে তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কতখানি, তারপরেও কি রিফিউজড ওনারা হয়ে যেতে পারেন কিনা, এই বিষয়টা যদি একটু জানাতেন। দেখুন, স্পন্সরশিপ পাওয়া মানেই আর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা মানেই কিন্তু ভিসা পেয়ে যাওয়া না, কারণ ভিসার জন্য সেপারেট ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে লাইসেন্স পাওয়ার জন্য এমপ্লয়ারের একটা ক্রাইটেরিয়া ছিল, উনি এটা ফুলফিল করে লাইসেন্স পেয়েছেন, তাই তিনি স্পন্সরশিপ ইস্যু করতে পারছেন। প্রত্যেকটা স্পন্সরশিপ ইস্যু করার আগে প্রত্যেকটা পজিশনের উপরে ওনাকে কিন্তু উনি কোয়ালিফাই করছেন কিনা, যিনি আসছেন তিনিও কোয়ালিফাই করতে পারছেন কিনা, হোম অফিস এখন সেগুলি বিবেচনা করে এবং সব সওয়াল জবাব বলা হয় করার পর একটা স্পন্সরশিপ সার্টিফিকেট তারা ইস্যু করে, হুইচ উইল এনাবেল হিম টু অ্যাপ্লাই ফর anti-clearance to start the employment in the UK or to join the employer. তো সেটা যখন করা হয় তখন there are some criteria to meet, যেমন সেখানে অবশ্যই মেনটেন্যান্সের একটা ইস্যু থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট থাকে, ওগুলি সব কিছু ঠিক আছে কি না সেগুলো দেখে। তারপরে আরও কিছু জিনিস আছে, আমি সেটাতে বিস্তারিত আরো জানবো আপনার কাছ থেকে। তার আগে আমাদের আরেকজন কলার বেশ কিছুক্ষণ অপেক্ষা করছেন, তার সাথে আমরা একটু কথা বলিনি। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন, ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্নের জবাব দেবেন। আচ্ছা, স্টুডেন্ট ভিসার জন্য যারা কেউ স্টুডেন্ট ভিসায় আসে, তার মেয়াদ শেষ করার আগে ধরেন কালকে বা 1 মাস তার মেয়াদ আছে, তাই না? তো মানে 1 বছরের ভিসাটা তো 1 মাসের মধ্যে যদি সে ওয়ার্ক পারমিটে অন্য জায়গায় অ্যাপ্লাই করে, তাহলে কতদিন পূর্বে ওইটা অ্যাপ্লাই করতে হবে, এটা একটু কাইন্ডলি বলে দিবেন প্লিজ। দেখেন, স্পন্সরশিপ লাইসেন্স স্পন্সরশিপ যদি পেয়ে যায় তাহলে এটা কোনো অসুবিধা নেই, যে কোনো সময় অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু ভিসা পার হওয়ার আগেই কিন্তু তাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, বুঝতে পারছেন? আরেকটা কথা কিন্তু এখন মনে রাখবেন, কোনো কারণে যদি দেখেন যে তার ভিসা শেষ হয়ে যাচ্ছে আগামীকাল মনে করেন, কিন্তু তার স্পন্সরশিপটা আসার সম্ভাবনা আছে, অথবা তার ইংলিশ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটটা আসার জন্য কিছু 2 দিন সময় লাগছে, সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হবে একজন ভালো লয়ার থেকে হেল্প নিয়ে ওই সময়টাকে কীভাবে ওভারকাম করে তার একটা ঠিক করা, এবং সেটা সম্ভব। অনেক সময় সেটা যদি ডিলে হয়, আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন না, সেটা কৌশলগতভাবে কী করে করা যায় সেটা আপনাকে ভালো লয়াররা সেটাও গাইড করতে পারবেন। কিন্তু ইন এনি ইভেন্ট আমি মনে করি যে ভিসা এক্সপায়ার হওয়ার আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাপ্লিকেশন করতে নাও পারেন, বাই এনি মিনস ট্রাই টু বি শিওর দ্যাট ইউ ডোন্ট বিকাম ওভারস্টেয়ার হয়ে গেলে তখন লাইফটা ডিজাস্ট্রাস হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। দর্শক আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্যার, এমন একটা সিনারিও আমাদের দর্শকদের কাছ থেকে এসেছে, সেটা নিয়ে একটু জানবো আপনার কাছ থেকে, যে উনি ওনার ভাই তাকে বাংলাদেশ থেকে আনতে চাচ্ছেন, এখানে একজন জেনুইন এমপ্লয়ার আছে যিনি ইন্টারেস্টেড তাকে এমপ্লয় করতে,
এবং এক্ষেত্রে তারা কি করবেন? উনি চাইলেই সেই এমপ্লয়ার ওনাকে এমপ্লয়ি হিসেবে নিয়ে আসতে পারবেন কিনা, তাকে কি করতে হবে? গুড কোয়েশ্চেন। এটা কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে আমি আমার ভাইকে আনতে চাই, কাজিন আনতে চাই, শালাক আনতে চাই, বোনের হাজব্যান্ড আনতে চাই, অনেক কাজিনকে, ডিস্টেন্ট রিলেটিভকে আনতে চাই, বন্ধুকে হেল্প করতে চাই, বন্ধুর ভাইকে হেল্প করতে চাই, ইত্যাদি ইত্যাদি। আমরা একজন আরেকজনকে হেল্প করি, এটা খুব ভালো কথা। তো এখন কি করে আনবেন? আপনাকে তো প্রথম এমপ্লয়ার লাগবে। জি। এমপ্লয়ার যদি না দেয় স্পন্সর সার্টিফিকেট, সেটা তো আর অনলাইনে আপনি পাবেন না, সেটা তো আপনাকে এমপ্লয়ার দিতে হবে। তো এটা এমপ্লয়ার যদি আপনি পান, দেন নেক্সট স্টেপ, আগে এমপ্লয়ার পাইতে হবে। মনে রাখতে হবে যারা ওয়ার্ক পারমিট এর মাধ্যমে আত্মীয় স্বজনকে আনতে চান, তারা অবশ্যই মনে রাখবেন যে এখানে একজন গভর্নর বলেন, ওই যে এমপ্লয়ার বলেন, যেটাই বলেন, যাদের বিভিন্ন বিজনেস আছে, অফিস আছে, তারা স্পন্সর করতে পারেন যদি তাদের লাইসেন্স। স্যার, এই বিষয়টা নিয়ে জানবো। আমাদের একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন, তার সাথে একটু কথা বলে নিই। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। ওকে, you want to speak in Bangla? Yeah, whatever. Yes, you can speak in English Okay, if you're comfortable. okay. Yes. Right, it's an immigration related question. Yes. Of course. The first time when I applied for my wife, it was on a spouse visa on a 10-year route. So 2020 was, long story short, 2020 was the last term of her 10-year route. Now, because of the pandemic, it took longer than expected, right? When I sent off all the paperwork and her biometric card and everything, it took longer than expected. So I didn't hear from them for about a year almost, a year and a half. So I waited for about a year and a half, and then I got some response back which says your application is invalid because you didn't provide us with biometric information. After how many years? It was a 10-year route. My wife came here No. in 2000. You got the invalidation notice. When did you get it? After how many about months? I got it in May this year. And when did you apply? I applied in 2021 January. Oh, after more than a year, they are saying that your application is not valid. Yes, because of at the beginning they told me because of the pandemic there's a backlog, so I have to wait. It's under consideration. Yeah, but after 3 months they can't say is invalid. There is some guidance anyway. Okay, so now the problem is, right? Yeah. I have an email saying don't go to the center because of the pandemic we are not taking any biometric information. Yeah. We will use the old one. But at the end, they told me, sorry, your application is invalid because you didn't send us any biometric information. Try again, make a new application. So now I'm not sure which form to use to make a new application. So why are you saying about the new application? Is the application is completely invalid? That's why. You said the application, they notified you that your application was completely invalid. Yes. At the beginning they said it's under consideration, and now they're telling me it's invalid because I didn't send any biometric information. Okay. But back in 2021, March 2021, they sent us an email saying don't go to the center. No, I understand that. But did you do it on your mobile phone? Did you do it? Sorry? Did you send the Photograph, so selfie. they told you that they are going to use the old one, okay? Old one, that's right, yes. That's fine. So have you got that evidence? I've got the email, but I didn't get the passport and the biometric card back. I got my passport back. I got my children's passport. I know because it could be for so many reasons. They might have done the work, or they might have said, okay, it's invalid, so they return everything. But what I'm saying, why don't you write to them? Why don't you go back to them, say, okay, why are you saying invalid? We did everything. And also we
I mean, you told us that you are going to use the old one. What's wrong? The last time, because I wasn't getting any response, I got in contact with my local MP. When she got in contact with them, Yeah. they sent me a letter saying, because I didn't send them the biometric and I didn't sell them a selfie of my wife, that's the reason the application is now invalid. But we did. When they said, don't send us a new biometric, we did send them a selfie The photography, yes. photos. Selfie, yeah. But they're saying that they haven't received it. So now, you know what I mean? I'm thinking, what do I do? Because I can't. So you. I don't have the receipts. I don't have the receipts when I send the photos. So I don't have evidence that way. Have you met any lawyer yet? Sorry? Have you met any lawyers? Yes. Well, lawyers are not cheap. So I was thinking I could do the application myself. No, I know, but I don't know which way. There is a legal issue, I tell you, because if they treat your wife oversteer and then when she wants to become, settle in this country, there might create some problem. That there are some gaps they might raise at the later stage. They'll give you your wife extension, not a problem. But as far as the gap is concerned, you should talk to the Home Office. You should write to the Home Office that you should not treat my wife as oversteer because there's no fault in her part. So you can reapply, but yes, within 14 days of invalidation, you should apply. That's what I understand. But after that, they'll treat her oversteer. Okay. That's 10 years. Yeah, for 10 years route, whatever. So they might ignore it, but because of the situation, but they still need to be careful. So, have you already applied or not? Call to drop হয়ে গেছে, Okay. বিগত শুনছেন। So for the caller, I will say, if you haven't applied, then you can still make fresh application. You can get back your refund of the previous fee so you paid already. So best option is to apply, and on the covering letter you should say whatever we discussed today, the way that dealt with, the way that confused you, and you followed their advice, you complied with, but still they said invalid, which is not justifiable, and you ask them to review their decision on invalidation and to treat the previous application and this application both in time, and so that your wife will not be treated as oversteer. Thank you. Thank you, sir. Thank you, caller, for calling. I hope আমরা অনুষ্ঠান একেবারে শেষে চলে এসেছি। আপনারা যারা প্রশ্ন করেছেন বা যারা করতে পারেননি সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আশা করছি যে আগামী অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন। সেই অনুষ্ঠানে আপনাদের প্রশ্নগুলো নিয়ে অবশ্যই স্যার আলোচনা করবেন। স্যার, অনুষ্ঠানের একেবারে শেষে আমরা চলে এসেছি। শেষ করার আগে যদি আপনি আমাদের দর্শকদের জন্য ছোট্ট করে কিছু বলতেন। প্রিয় দর্শক, আমি অনেক কিছু কভার করছি। I have covered so many important issues. What you should do if your employer sponsor prejudice you, your employer does not pay you according to the cost, and if anyone in breach, what can you do? Your remedies. আমি আপনাদেরকে বলেছি, এগুলি নিয়ে আপনারা সবসময় একটু সজাগ থাকবেন, কারণ এটা আপনার অধিকার, your rights এটা। তো কাজেই আপনাকেই সবসময় সজাগ থাকতে হবে। আপনি চোখ বন্ধ করে যদি সব মেনে নেন, ইটস আপ টু ইউ। আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, হয়তো আপনার একটা ফিউচার আছে, সব কিছু বিবেচনা করে আপনি কাজ করবেন, এবং আপনি এমনভাবে কিছু মেনে নেবেন না যেটার কারণ হচ্ছে আপনাকে একজন দাস হিসাবে, স্লেভ হিসাবে তারা কেউ আপনাকে ট্রিট করবে। এটা এই দেশে সম্পূর্ণ বেআইনি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের দর্শকদেরকে ইনফর্ম করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।